নমস্কার। জন্ম যখন আমাদের হয়েছে তখন আমাদের মৃত্যু তো হবেই। তা আমরা যারা জীবিত মানুষ তাদের কিন্তু আমাদের মৃত্যু কখন হবে এ নিয়ে জানার আগ্রহ কিন্তু চিরন্তন। বহু প্রাচীনকাল থেকেই আমরা এটা জানার চেষ্টা করেছি এবং এ নিয়ে আমাদের জ্যোতিষশাস্ত্র কিন্তু প্রচুর বিচার বিশ্লেষণ হয়েছে, বিভিন্ন বিচার পদ্ধতি রয়েছে। তবে সত্যি বলতে কি, বহু বিচার পদ্ধতি আজকাল পাওয়া যায় না। তবে যেগুলি পাওয়া যায় সেগুলি কিন্তু সাধারণ মানুষের পক্ষে বোঝা একটু কঠিন। বিচার প্রক্রিয়া বেশ জটিল। তো এর মধ্যেও এমন কিছু যোগ বা এমন কিছু বিচার পদ্ধতি রয়েছে যাতে কিন্তু আমাদের এই মৃত্যু বিচার পদ্ধতিটা মনে হয় একটা সহজ। তো এমন একটি বিচার পদ্ধতি আমাদের এই বঙ্গদেশের প্রাচীন আচার্যরা তারা কিন্তু তৈরি করেছিলেন। আজ সেই বিচার পদ্ধতি নিয়ে আমি কথা বলব। এই যে বিচার পদ্ধতিটা, এটা রীতিমতো সহজ। যারা জ্যোতিষ জানেন, জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে যাদের মোটামুটি ধারণা রয়েছে, শুধুমাত্র তাদের পক্ষেই নয়, একেবারে সাধারণ মানুষ যারা আমাদের মধ্যে রয়েছেন, যারা জ্যোতিষশাস্ত্রের সেরকম কোনো গণনা পদ্ধতি তারা জানেন না, তাদের পক্ষেও কিন্তু এটা খুব একটা কঠিন কিছু নয় জানা। শুধুমাত্র 4টি জিনিস জানলেই আপনি এই গণনা পদ্ধতি আপনি ব্যবহার করতে পারবেন। আপনি সেই সম্ভাব্য বছরটি আপনি জানতে পারবেন যে বছরে আপনার মৃত্যু সম্ভব। সেই 4টি জিনিস আপনি হয়তো এখনই জানেন। সেগুলি ঠিক কী কী এবং কীভাবে এই বিচার পদ্ধতিতে আমরা অগ্রসর হব, খুব সংক্ষেপেই এটা বলছি। প্রথমটা হচ্ছে আপনার জন্ম মাস, যে মাসে আপনি জন্মালেন। আশা করি সবাই জানেন। তবে সেই মাসটি কিন্তু অবশ্যই বাংলা মাস। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় ইত্যাদি যেসব মাসে আমাদের জন্ম হয় সেই মাস। দ্বিতীয়ত হচ্ছে আপনার জন্মবার, অর্থাৎ যে বারে আপনি জন্মালেন। তবে এই বার সম্বন্ধে একটু কথা রয়েছে এরকম। এই বার পদ্ধতিটা হবে আমাদের ভারতীয় যে গণনা পদ্ধতি, সেই পদ্ধতি অনুসরণ করে। যেমন রাত্রি 12টার পর যারা জন্মগ্রহণ করেন, পরের দিন ভোর অর্থাৎ সূর্য ওঠার আগে পর্যন্ত ইংরেজিতে কিন্তু সেই যে বার সেটা কিন্তু পরিবর্তিত হয়ে যায়। যেমন ধরুন, আজ যদি রবিবার হয় তবে রাত্রি 12টার পর সেটা ইংরেজি মতে সোমবার হয়ে যাবে। তবে আমাদের ভারতীয় যে পদ্ধতি, গণনার পদ্ধতি, তাতে কিন্তু পরের দিন সূর্য ওঠা পর্যন্ত যে সময়, তার পুরোটাই রবিবার। তো যাই হোক, আশা করি বুঝতে পারলেন জন্মবার আমরা কি করে গণনা করব। তৃতীয়ত হচ্ছে আপনার জন্মতিথি, কোন তিথিতে আপনি জন্মালেন সেটা। চতুর্থ হচ্ছে আপনি আপনার জন্ম সময়ে কোন নক্ষত্র পেয়েছেন, অর্থাৎ আপনার জন্ম নক্ষত্র কি। তো জন্ম নক্ষত্র হচ্ছে সেটা আপনার জন্মকালীন সময়ে চন্দ্রগ্রহ তিনি যে নক্ষত্রে অবস্থান করছিলেন সেটি হচ্ছে আপনার জন্ম নক্ষত্র। এবার গণনা পদ্ধতিটায় আমরা কি করে অগ্রসর হব সেটা এবার একটু বলি। ধরুন আপনার যে জন্ম মাস, সেই জন্ম মাস থেকে চতুর্থ যে মাস, সে মাসটিকে আপনি লিখে রাখুন। এটি খুব গুরুত্বপূর্ণ এই বিচারে। ধরুন আপনি জন্মেছেন আশ্বিন মাসে। তো আশ্বিন মাস থেকে চতুর্থ যে মাস সেটি হচ্ছে আশ্বিন। আশ্বিনকে 1 ধরে আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, অর্থাৎ পৌষ মাসটি আপনি লিখে রাখলেন। এবার আপনার জন্মবার ধরে নিলাম এক্ষেত্রেও আপনার জন্মবার রবিবার। তো রবিবার থেকে যে পঞ্চম বারটি হবে, যে কোনো বারের ক্ষেত্রে যে বারে আপনার জন্মগ্রহণ হোক না কেন, সেই জন্মবার থেকে পঞ্চম যে বার, সে বারটিকেও আপনি লিখে রাখবেন। ধরুন আপনার জন্ম হয়েছে সেই রবিবারে, তো রবিবার থেকে রবিবারকে 1 ধরে পঞ্চম বারটি হচ্ছে বৃহস্পতিবার।
সেই বারটিও আপনি লিখে রাখুন। এবার আপনার জন্মতিথি, আপনি যে তিথিতে জন্মালেন সেই তিথি থেকে 20 সংখ্যক যে তিথি, অর্থাৎ 20 নম্বর যে তিথিটা আসবে সেই তিথিটাও আপনি লিখে রাখতে হবে। এই ক্ষেত্রে যেমন ধরুন, আপনি যদি শুক্লা চতুর্থী তিথিতে জন্মেছেন, ধরে নিলাম শুক্লা চতুর্থী তিথিতে আপনার জন্ম হয়েছে, সেই শুক্লা চতুর্থী তিথি থেকে 20 সংখ্যক যে তিথিটা আসবে, শুক্লা চতুর্থীকে 1 ধরে। তো এই তিথি গণার ক্ষেত্রে আমাদের যে পদ্ধতি আমরা ভারতীয়রা ব্যবহার করি সেটা হচ্ছে শুক্লপক্ষের প্রতিপদ তিথিকে 1 ধরা হয় এবং এইভাবেই পূর্ণিমাকে 15 নম্বর তিথি ধরা হয়, কৃষ্ণা প্রতিপদ তিথিকে 16 নম্বর তিথি, কৃষ্ণা দ্বিতীয়াকে 17 নম্বর তিথি। ঠিক এইভাবে অমাবস্যা তিথি যেটা হয় সেটাকে কিন্তু 30 নাম্বার তিথি হিসেবে গণনা করা হয়। তো এই হিসেবে শুক্লা চতুর্থী অর্থাৎ 4 নাম্বার যে তিথি তাতে আপনি জন্মেছেন, তার থেকে আপনি তাকে 1 ধরে আপনি 20 নাম্বার যে জন্মতিথিটা হয় বা তিথি আসে সেটা আপনি লিখে রাখুন। দেখুন এক্ষেত্রে হয় কৃষ্ণা অষ্টমী তিথি। এবার আমরা আসি আমাদের জন্ম নক্ষত্র প্রসঙ্গে। আমাদের জন্ম নক্ষত্র থেকে 25 নাম্বার যে নক্ষত্র সেটা আপনাকে লিখে রাখতে হবে, আমাদের গণনায় সেটা প্রয়োজন হবে। ধরুন আপনি জন্মেছেন বিশাখা নক্ষত্রে, তো বিশাখা নক্ষত্রের যে সংখ্যা সেটা হচ্ছে 16। এমনিতে আপনারা অনেকেই জানেন যে আমাদের রাশিচক্রে মোট নক্ষত্রের সংখ্যা রয়েছে 27টি। তো এর মধ্যে বিশাখা হচ্ছে 16, সেই বিশাখাকে 1 ধরে তার থেকে 25 নাম্বার যে নক্ষত্র আসবে সেটা আপনাকে লিখে রাখতে হবে। তো 27-এর পর যে নক্ষত্র আসে, 27-এর পর আবার 1 থেকে শুরু হবে। 27-এর পর যে 1 আসবে অর্থাৎ অশ্বিনী নক্ষত্র আসবে, 27 হচ্ছে রেবতী নক্ষত্র, তারপর 1 মানে অশ্বিনী নক্ষত্র, তারপর ভরণী, এভাবে চলে। তো 27-এর পর যে নক্ষত্রটা আসবে তাকে আমরা 28 ধরব এক্ষেত্রে, তারপরটা 29, এভাবেই আমাদের যে গণনাটা সেটা চলবে। তো বিশাখা হচ্ছে আপনার জন্ম নক্ষত্র, আমরা যেভাবে উদাহরণ দিচ্ছি তাতে। তো বিশাখা হচ্ছে 16কে 1 ধরে 25 নাম্বার যে নক্ষত্র সেটা হচ্ছে দেখুন 13 নাম্বার নক্ষত্র, অর্থাৎ এই 13 নাম্বার নক্ষত্রটাকে বলা হয় হস্তা নক্ষত্র। তো এই যে আমরা লিখে রাখলাম, এই যে পৌষ মাস, তারপর বৃহস্পতিবার, কৃষ্ণা অষ্টমী তিথি এবং হস্তা নক্ষত্র, এমন কোনো বছর যদি যে বছরে এই পৌষ মাসের বৃহস্পতিবারে কৃষ্ণ অষ্টমী তিথিতে হস্তা নক্ষত্র আসে, এমন কোনো বছর যদি সম্ভাব্য বছরগুলিতে পাওয়া যায়, তবে সেই বছরেই কিন্তু তার মৃত্যুযোগ তৈরি হয়। এটাকে প্রাচীন আচার্যরা কালাক্ষ মৃত্যুযোগ বা মৃত্যু বিচার পদ্ধতি তারা বলেছেন। তো এক্ষেত্রে আরও দেখা যায় কি, কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এটা তার জীবনে এরকম অবস্থা একাধিকবার আসতে পারে, অর্থাৎ একাধিক বছর এরকম যোগ তাদের জীবনে আসতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির ক্ষেত্রে মৃত্যু হয়তো প্রতিবার তো আর হয় না মৃত্যু, তো সেই সব বছরগুলিতে তার কিন্তু প্রবল মৃত্যুযোগ তৈরি হবে। ভীষণ শারীরিক পীড়া, দুর্ঘটনা বা অর্থাৎ শারীরিক কোনো ক্ষতির আশঙ্কা তার থেকেই থাকে। তবে মনে রাখতে হবে, প্রাচীন আচার্যরা বলেছেন যে এই রকম বছরে যদি আপনার ত্রিপাপ চক্র অনুসারে ত্রিপাপ দোষও তৈরি হয়, অর্থাৎ 3টি পাপগ্রহ দ্বারা ত্রিপাপ দোষ তৈরি হয়, তো এমন যদি ত্রিপাপ দোষও তৈরি হয় সেই বছরে, তবে কিন্তু এই মৃত্যুযোগ প্রবলতর হয়ে যায়। তো যাই হোক, আজকের এই কথা কালাক্ষ মৃত্যুযোগ সম্বন্ধে আমরা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন কোনো কথা নিয়ে আমাদের আবারও দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, খুব নমস্কার।